নবদ্বীপ ধাম এ এক মহাপুণ্যভূমি, যার আবির্ভাবে নবদ্বীপ ধাম হয়ে ওঠে মহাতীর্থ। তিনি হলেন শ্রী চৈতন্যদেব। 1486 সালের ফাল্গুনী পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণের সময় শ্রীরাম নবদ্বীপে তার আবির্ভাব ঘটে। তার পিতা ছিলেন জগন্নাথ মিশ্র এবং মাতা শচী দেবী। পণ্ডিত নীলাম্বর চক্রবর্তীর কন্যা। জন্মের পর তার নাম রাখা হয়েছিল বিশ্বম্বর। কিন্তু নিম গাছের নিচে জন্ম হওয়ার কারণে তার নাম হয় নিমাই। আবার গায়ের রং সোনার মতো হওয়ায় গৌরাঙ্গ নামে পরিচিতি পান। যে সকল ভক্তরা শ্রী চৈতন্যদেবের আবির্ভাব তিথিতে দোল পূর্ণিমা উপলক্ষে বেড়াতে আসছেন, তাদের জন্য রইল নবদ্বীপ ধামের সম্পূর্ণ ট্যুর গাইড। কীভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় ভোগ প্রসাদ গ্রহণ করবেন, টোটো ভাড়াই বা কত, নবদ্বীপ ধামের সম্পূর্ণ মন্দির কিভাবে দর্শন করবেন, থাকছে সম্পূর্ণ তথ্য। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, বৈষ্ণব তীর্থ নবদ্বীপ ধাম শ্রী চৈতন্যদেবের জন্মভূমিতে সবাইকে স্বাগত। আজকে আমরা এই নবদ্বীপ ধাম ঘুরে দেখব, আর এই নবদ্বীপ ধামে আপনারা কীভাবে ঘুরবেন থাকছে এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তথ্য। যারা কলকাতা থেকে আসছেন, হাওড়া লোকাল ধরে নবদ্বীপ ধাম কিংবা বিষ্ণুবাড়ি স্টেশনে নামবেন। বিষ্ণুবাড়ি স্টেশনে নেমে আপনাদেরকে প্রথমে একটা টোটো রিজার্ভ করে নিতে হবে। তবে চলুন, টোটো রিজার্ভের ভাড়া কত কী পড়ছে সেটা আপনাদেরকে প্রথমে জানিয়ে দিচ্ছি। তবে প্রথমে আপনাদেরকে বলে দিই, এই বিষ্ণুবাড়ি স্টেশনে নেমে আপনি 3টে জায়গা দিয়ে টোটো ধরতে পারবেন। একটা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে এই যে এখানে নেমে গেছে, এখানে রয়েছে টোটো। আর রয়েছে ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মের শেষের দিকে, যেটা কাটোয়ার দিকে রয়েছে, ওইখানটা একটা টোটো স্ট্যান্ড রয়েছে। আর টোটো স্ট্যান্ড রয়েছে এই 2 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে। আপনারা কিন্তু 1 নম্বর থেকে বেরিয়েও সামনে দিয়ে গিয়ে টোটো ধরতে পারেন। বিষ্ণুবাড়ি থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন টোটো। তা আজকে আমরা কিন্তু এই টোটো ভাইয়ের থেকে ঘুরছি। আর যেটা এখান থেকে এই বিষ্ণুবাড়ি থেকে তোমার সারা নবদ্বীপ যা দর্শনীয় স্থান আছে, এই দিক এবং ওই দিক, দুটো দিকেই ঘুরাবে। কত নেবে? ওই 400 টাকা। 400 টাকা। আবার এটা একটু কম বেশি হতে পারে? একটু কম বেশি হতে পারে। ঠিক আছে। তোমার নাম? সোমনাথ দাস। আচ্ছা, ফোন নাম্বারটা একটু বলে দাও। 7908959224। থ্যাংক ইউ। যারা ভাবছেন নবদ্বীপ ধামে এসে দিনের দিন ঘুরে আবার বাড়িতে ফেরত যাবেন, তাদের জন্য হাওড়া থেকে সকাল ঠিক 5:22 একটা কাটোয়া লোকাল রয়েছে। সব থেকে ভালো সেই কাটোয়া লোকালে এসে আপনারা এখানে নবদ্বীপ ধামে ঠিক 8:30-এর মধ্যে আপনারা পৌঁছে যাবেন। আর এখানকার মন্দির কিন্তু খুলে যায় 8টার থেকে। আর একটু খেয়াল রাখতে হবে যে 8টার থেকে 12টা পর্যন্ত এখানকার মন্দির খোলা থাকে। তা আপনারা কিন্তু ঠিক 12টার মধ্যে আপনারা মন্দির দর্শন করে নিতে পারবেন। আর তারপরে তো রয়েছে এখানে গোবিন্দবাড়িতে ভোগ প্রসাদের ব্যবস্থা। ভোগ প্রসাদ কুপন কাটার সময় সকাল 8টার থেকে বেলা 11টা, রাত্রি 7টার থেকে রাত্রি 9টা পর্যন্ত। ভোগ প্রসাদের মূল্য ধার্য করা হয়েছে নিয়ে যাওয়ার জন্য 150 টাকা, বসে খাওয়ার জন্য 120 টাকা। ভোগ প্রসাদ গ্রহণের সময় দুপুর 1:30 থেকে 2:30 পর্যন্ত। আর যারা নৈহাটির দিক দিয়ে আসছেন, তারা নৈহাটির থেকে ব্যান্ডেল লোকাল ধরে এখানে পৌঁছে যাবেন। এই নবদ্বীপ ধাম স্টেশন থেকে বেরিয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তা এখানকার এক দাদাদের কাছ থেকে জেনে নেব যে এখানকার ভাড়াপত্র কী হতে পারে। নমস্কার দাদা, আপনার নাম? সুব্রত। এই নবদ্বীপ ধামে যে সকল তীর্থযাত্রীরা ঘুরতে আসছেন, তা নবদ্বীপ ধামে যত মন্দির রয়েছে, ধরুন ওদিকে একটা সাইড মন্দির রয়েছে, এখানে জল মন্দির রয়েছে, এই সমস্ত কিছু ঘুরতে আপনারা কত নিয়ে থাকেন? আমরা বলি আমরা অনেকটা নির্ভর করে কীরকম, ধরেন প্যাসেঞ্জার কেমন ঘুরতে চাইছে তার উপরে। এবার প্যাসেঞ্জার যদি মনে করে যে না আমার সময় কম আছে, আমি একটা সাইড দেখবো, তার উপরে আমরা সেই উপর তাদের ডিপেন্ড করি। যেমন ধরে নিচ্ছি, যদি জল মন্দির, কেশবজি, শিব, এই হায়দ্রাবাদে গোটা আষ্টের মন্দির থাকে, আমরা 300 থেকে 350 টাকা। আর আপনার দুটো সাইড ঘুরতে কত নিয়ে থাকেন? মিনিমাম 500।
500 টাকা দুটো সাইড পুরো দুটো 3 side ঘন্টার করতে। উপর সময় লাগবে। Thank এবার you. হচ্ছে কি অনেক সময় দেখা গেছে যে 500 সে দিতে পারছে না প্যাসেঞ্জার, 400 আমরা সেটাও নিয়ে থাকে। আমরা নিই। একটু কম বেশি মানে অ্যাডজাস্ট করে নিয়ে থাকেন। যারা শিয়ালদহ শাখা থেকে আসছেন তারা শিয়ালদহ কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ পৌঁছতে পারেন, কিংবা শিয়ালদহ থেকে কৃষ্ণনগর স্টেশনে নেমে 35 টাকা অটো ভাড়া দিয়ে পৌঁছে যাবেন স্বরূপগঞ্জ ঘাট। যারা কৃষ্ণনগর সাইড থেকে নবদ্বীপ ধাম ঘুরতে আসছেন তাদের ভাড়া হলো স্বরূপগঞ্জ থেকে এখানে 3 টাকা করে নবদ্বীপ ধাম। এই হলো তার কাউন্টার, এই যে দেখুন, এই একটা নৌকো ছেড়ে গেল আর এই একটা নৌকো কিন্তু স্বরূপগঞ্জ থেকে আসলো। নৌকো পার হয়ে আপনারা টোটো না ধরে একটু এগিয়ে এসে চার মাথার মোড় থেকে টোটো ধরবেন, তাহলে আপনাদের ভাড়া একটু কম পড়বে। বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকেই এখানে সকালবেলা আগে প্রথমে একটু টিফিন করে নিচ্ছি, তারপরে সমস্ত জায়গা ঘুরে দেখাবো। তো চলুন, এখানে পাওয়া যাচ্ছে পেটাই পরোটা 15 টাকা করে শ। এই হচ্ছে পেটাই পরোটা, আর তার সাথে রয়েছে একটা আলু মটরের সবজি। বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে পোড়ামাতলা যাবার পথেই পড়বে বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মভিটা। আপনারা বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মভিটা দেখে নিয়ে পোড়ামাতলা যেতে পারেন। এই হচ্ছে মহাপ্রভুর শ্বশুর বাড়ি বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মভিটা। শ্রী চৈতন্যদেবের দ্বিতীয় স্ত্রী ছিলেন এই বিষ্ণুপ্রিয়া দেবী। তার আবির্ভাব হয় ষোড়শ শতাব্দীতে, সম্ভবত 1493 খ্রিস্টাব্দে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে। তার পিতা ছিলেন সনাতন মিশ্র ও মাতা ছিলেন মহামায়া দেবী। এখানকার বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল। বিষ্ণুপ্রিয়া দেবীর মন্দির দর্শন করে বাইরে বেরিয়ে এসে আমরা আবার টোটোতে উঠে পড়লাম। এখন এসে আমরা পৌঁছলাম নবদ্বীপ ধামের যে প্রাণকেন্দ্র পোড়ামাতলা। আর এই পোড়ামাতলার মন্দিরের সামনেই কিন্তু রয়েছে মালা দেওয়ার জন্যে মালার দোকান এবং ভোগ প্রসাদের দোকান। আপনারা এসে কিন্তু এখান থেকে পুজো দিতে পারেন। রামায়ের মন্দিরের সঙ্গে কিন্তু রয়েছে দাদা প্রসাদের দোকান, আপনারা পুজোর ডালি সংগ্রহ করে পুজো দিতে পারেন। আচ্ছা, নবদ্বীপে এটা প্রাচীন মন্দির সব থেকে। এই গাছটাই মা, গাছটাকে পুজো করা হয়। আগেকার দিনে স্কুল ছিল তো, গাছের নিচে পড়াশোনা হতো। যারা পড়তে আসতো তাদের পড়ুয়া বলতো। এই পড়ুয়ারা মায়ের দর্শন পায়, যার জন্য কি পড়ুয়াদের মা বলতো। পড়ুয়া মা বলতে অপভ্রংশে পড়ুয়া কথাটা এসছে। অ্যাকচুয়ালি ইনি জ্ঞানের দেবী সরস্বতী দক্ষিণা কালী রূপে পূজিত হন। মহাপ্রভু এখানে ছাত্র পড়াতেন, কথিত আছে। এখানে সব টোল ছিল আগেকার দিনে, টোল ইউনিভার্সিটি বলতে পারেন। পূর্বে এই মা পোড়ামা ছিলেন পড়ুয়াদের দেবী। নীল সরস্বতী রূপে মা পোড়ামাকে পুজো করা হতো। জনশ্রুতি আছে এখানে প্রায় বজ্রাঘাতে বটগাছে আগুন লেগে যেত। একদিন এখানকার পুরোহিতকে মা স্বপ্নাদেশ দিয়ে বলেন দক্ষিণা কালী রূপে মাকে পুজো করতে, এবং মায়ের নাম রাখতে বলেন মা পোড়ামা। সেই থেকেই মা এখানে দক্ষিণা কালী রূপে মা পোড়ামা নামে পূজিত হন। এবং সমস্ত নবদ্বীপবাসী যে কোনো শুভকর্মের আগে এই মা পোড়ামার পুজো দিয়ে থাকেন। এবং নবদ্বীপের বিখ্যাত রাস পূর্ণিমা উপলক্ষে সমস্ত বারোয়ারি পুজো কমিটি সবার আগে মা পোড়ামার পুজো দিয়ে থাকেন। মা পোড়ামায়ের মন্দির পরিক্রমা করে মা পোড়ামাকে মনস্কামনা জানিয়ে প্রণাম করলাম। এই মা পোড়ামার মন্দিরেই ডান পাশে রয়েছে মা ভবতারিণীর মন্দির। রাজা কৃষ্ণচন্দ্রের এক বংশধর এই মা ভবতারিণী মন্দিরটি প্রতিষ্ঠাতা করেছিলেন।
মা পোড়ামাকে পুজো দিলাম এবং দর্শন করলাম এবং তারপরে মা ভবতারিণীকে দর্শন করলাম। তো চলুন আমরা এখন যাব তিলেশ্বর মহাদেব দর্শনে। এখানে রয়েছে তিলেশ্বর মহাদেব। বছরে এই শিবলিঙ্গটি এক তিল করে বাড়ে, তাই স্থানীয়রা এই মহাদেবকে বলে থাকেন তিলেশ্বর মহাদেব। প্রথম শিব মূর্তিটি স্থাপন করেন 1683 থেকে 1694 খ্রিস্টাব্দে রাজা রুদ্র রায়। পরবর্তীকালে রাজা গিরিশচন্দ্র 1825 খ্রিস্টাব্দে ভবতারণ শিব নামে পুনঃপ্রতিষ্ঠাতা করেন। পোড়ামায়ের মন্দির আমাদের দর্শন করা হয়ে গেল। আমরা এখন যাব এখানকার যার নামে এই নবদ্বীপ ধাম বিখ্যাত শ্রী মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। তো চলুন যাওয়া যাক। মিনিট 10 টোটো চলার পর আমরা পৌঁছে গেলাম বৈষ্ণব তীর্থের সবথেকে গুরুত্বপূর্ণ স্থান নিমাইয়ের জন্মস্থান। বল্লাল সেনের রাজত্বকালে এই নবদ্বীপ ধাম ছিল নদিয়ার রাজধানী। ধীরে ধীরে এগিয়ে চললাম মন্দিরের প্রবেশদ্বার দিয়ে, যেখানে শ্রী মহাপ্রভু নিমাইয়ের জন্মস্থান, সেই নিম গাছের দিকে। কিছুটা এগিয়েই দেখতে পেলাম সেই পুণ্যস্থান যেখানে নিমাই জন্মগ্রহণ করেছিলেন, সেই নিম গাছ। সচিমাতার কোলে রয়েছে সেই শিশুকালের নিমাই। জন্মগ্রহণের পরে নাম রাখা হয়েছিল বিশ্বম্বর। নিম গাছের তলায় জন্ম হয়, তার নাম রাখা হয় নিমাই। এই নিম গাছের গোড়ায় ভক্তরা এখানে মানত করে ঢিল বেঁধে যান। গর্ভগৃহে পূজিত হন জগন্নাথ মিশ্র, মাতা শচী দেবী এবং মাঝখানে রয়েছে গৌরনিতাই, আর একপাশে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মূর্তিও পূজিত হয়। নিমাইয়ের জন্মস্থানে একপাশে রয়েছে মহাদেবের মন্দির। এই মহাদেবের মন্দিরটি আপনারা দর্শন করে নিতে পারেন। এখানে এসে আপনারা এক অপূর্ব সুন্দর অনুভূতি অনুভব করতে পারবেন। শ্রী চৈতন্যদেবের আবির্ভাব তিথি দোল উৎসব উপলক্ষে এখানে হয় 7 দিনব্যাপী অনুষ্ঠান কর্মসূচি। নিমাইয়ের জন্মস্থান দেখে বৈষ্ণব তীর্থের আরও একটি পুণ্যস্থানে এসে আমরা পৌঁছলাম। শ্রী মহাপ্রভুর 60 ফুট মূর্তি এখানে রয়েছে, সেই নরহরিধাম। এই যে আমরা 10 টাকা দিয়ে কিন্তু টিকিট কেটে নিলাম, এখন ভিতরে যাব 60 ফুট মহাপ্রভু দর্শন করবার জন্য। তা এই হচ্ছে টিকিট কাউন্টার। প্রথমে ঢুকে পড়লাম আমরা অপূর্ব সুন্দর একটি পাহাড়ের গুহার ভিতরে। এই গুহার ভিতরে ঢুকেই আপনাদের মন ভালো হয়ে যাবে। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এখানকার অনুভূতিটা কিন্তু এক আলাদাই লেভেলের। গুহার থেকে বেরিয়ে প্রথমেই চোখে পড়বে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা। এরপরে চোখে পড়বে শ্রী চৈতন্যদেব রথের আগে নগর লীলা কীর্তন করছেন। এরপর দেখতে পাবেন ঝাড়খণ্ডের জঙ্গলে নিমাই পশু পাখিদের সাথে হরিনাম সংকীর্তন করছেন।
এরপর দেখতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের সাথে গৌর এবং নিতাই একসাথে সেবা করছেন। পথে যেতেই পড়বে বিভিন্ন ধরনের সাধু সঙ্গ এবং ব্রহ্মা এবং নারদমুনি। এরপরে রয়েছে বৃন্দাবনের শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। এখানে রয়েছে সুলভ মূল্যের শৌচাগার। এবার আমরা মিউজিয়ামে কি রয়েছে সমস্ত কিছু এক নজরে দেখে নিচ্ছি। এরপর আমরা মিউজিয়ামের বাইরে বেরিয়ে এলাম। এরপর আমরা দর্শন করলাম 60 ফুট মহাপ্রভু। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। এই মহাপ্রভুকে দর্শন করবার জন্যে দেশ বিদেশ থেকে ভক্তরা এসে হাজির হন এখানে। আচ্ছা, মহাপ্রভুর বাড়ি যাওয়ার পথে কিন্তু এখানে অনেক আপনারা ঠাকুর মন্দির পেয়ে যাবেন, আপনারা দর্শন করে নিতে পারেন। তো এখন এসে পৌঁছলাম ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর বাড়ি। তো চলুন আমরা মহাপ্রভুকে দর্শন করে আসি। এই মহাপ্রভু মন্দির দর্শন করতে তীর্থযাত্রীদের জনপ্রতি 10 টাকা করে অনুদান দিতে হবে। প্রথমেই দেখতে পাবেন অপূর্ব সুন্দর একটি নাট মন্দির রয়েছে। আমরা প্রথমে মহাপ্রভুর মন্দির পরিক্রমা করে মহাপ্রভুর চরণ পাদুকা এবং মহাপ্রভুর দর্শন করলাম। অবশেষে মহাপ্রভুকে প্রণাম জানিয়ে মন্দির থেকে বেরিয়ে এলাম। মহাপ্রভুর বাড়ি অর্থাৎ মহাপ্রভুর মন্দির আমরা দর্শন করে এবার চলে এলাম যেখানে জগাই মাতাকে মহাপ্রভু উদ্ধার করেছিল সেই জায়গায়। তো চলুন। এখানে মাঝখানে রয়েছে মহাপ্রভু, বাঁ দিকে রয়েছে জগাই এবং ডান দিকে রয়েছে মাধাই। এবার এসে পৌঁছলাম রাধারানীর মন্দির, যিনি লীলা কীর্তনের স্রষ্টা। আর এ বিভিন্ন ক্যাসেট কিন্তু রয়েছে, আপনারা লীলা কীর্তনের ক্যাসেট এখানেও পাওয়া যায়, আপনারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। তা চলুন মন্দিরটা আমরা দর্শন করে আসি। রাধারানী মন্দিরের প্রবেশদ্বারের দুদিকে রয়েছে দুটো সিংহ এবং উপরে রয়েছে পঞ্চতত্ত্ব। এগিয়ে চললাম মন্দিরের প্রবেশদ্বার দিয়ে। মন্দিরের ভিতরে প্রবেশ করেই ডান দিকের দোকানগুলো রয়েছে চোখে পড়ার মতো। এই হচ্ছে রাধারানীর মূল মন্দির। রাধারানীর মন্দিরের পাশেই রয়েছে রাধারানীর সমাধি মন্দির। তা চলুন রাধারানী যিনি রয়েছেন তার সমাধি মন্দিরটা আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে রাধারানী এবং তার গুরুদেব অটল বিহারী বাবাজি। এখানে মাথাপিছু 10 টাকা করে টিকিট কেটে গুপ্ত বৃন্দাবন দর্শন করে নিতে পারেন। এখানে গুপ্ত বৃন্দাবনে ইলেকট্রনিক গ্লাসের সাহায্যে নিমাই সন্ন্যাস, রামলীলা, বিভিন্ন রকম ঠাকুরের প্রদর্শনী দেখানো হয়। রাধারানীর মন্দির দর্শন করে প্রায়
30 সেকেন্ডের মতো হাঁটা পথ। এই হচ্ছে রাধারানীর মন্দির, আর এই হচ্ছে রানীর ঘাট। তা এটা হলো রানীর রাসমণির ঘাট, স্থানীয়রা এখানে রানীর ঘাটও বলে থাকে। এই রানীর ঘাটকে হেরিটেজ ঘাট ঘোষণা করা হয়েছে। আর এখানে সন্ধ্যা আরতিও হয় এই রানীর ঘাটে। আপনারা সন্ধ্যাবেলা এই সন্ধ্যা আরতিটা দর্শন করে নিতে পারেন। এই হচ্ছে রানী রাসমণির ঘাট। রানী রাসমণি এই ঘাটটি তৈরি করেছিলেন, তার জন্য নাম হয় রানীর ঘাট। এখানে প্রতিদিন সন্ধ্যে 6টার সময় গঙ্গা আরতি করা হয়। আপনারা চাইলে গঙ্গা আরতি দর্শন করে নিতে পারেন। এবারে এসে পৌঁছলাম বৈষ্ণব তীর্থের নবদ্বীপ ধামের সমাজবাড়ি। তা চলুন দর্শন করে আসি। প্রাচীনকালে এই বাড়িটি ছিল প্রভু শ্রীবাসের বাসভূমি। তখন শ্রী চৈতন্যদেব বৈষ্ণব সমাজ ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে প্রথম লীলাকীর্তন ও আধ্যাত্মিক চর্চা করেছিলেন। তার এই লীলাকীর্তনের স্থানটি সমাজ নামে পরিচিত ছিল। সেই থেকেই এই শিবাসঙ্গনের বাড়িটি সমাজবাড়ি নামে পরিচিতি পায়। প্রভু শিবাসের নাম অনুসারে এখানের গঙ্গার ঘাটকে শিবাসঙ্গন ঘাট বলা হয়ে থাকে। এই মন্দিরে গৌরনিতাই, রাধাকৃষ্ণ এবং বালগোপাল পূজিত হন। মন্দিরের পাশে রয়েছে রাধারমণ চরণ দাসের সমাধি মন্দির। তার পাশেই রয়েছে গৌর হরিদাস বাবাজির সমাধি মন্দির। এখানে দেখতে পাবেন একটা বিশাল বড় দানপত্র। যে আপনাদেরকে বলে দিই, আপনারা যদি এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, এই নাট মন্দিরের ঠিক এই পাশেই রয়েছে ভোগ প্রসাদের কুপন কাউন্টার। ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করে নিতে পারবেন। ভোগ প্রসাদের জন্য 80 টাকা করে ধার্য করা হয়েছে। আচ্ছা, ভোগ প্রসাদ গ্রহণ শুরু হয় বেলা 1টার থেকে। আচ্ছা, মন্দিরের পিছন সাইডে কিন্তু রয়েছে এখানে প্রসাদ গ্রহণের জায়গা। চলে আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে প্রসাদ গ্রহণের জায়গা। সমাজবাড়ি দর্শন করে আমরা এখন যাচ্ছি সোনার গৌরাঙ্গ বাড়ি দর্শন করতে। এই হচ্ছে সোনার গৌরাঙ্গ বাড়ি। এই হচ্ছে সোনার গৌরাঙ্গ। এই সোনার গৌরাঙ্গ আপনারা দর্শন করুন এবং ভক্তিভরে প্রণাম জানান। বিশেষ অনুমতি নিয়ে ছবিটি তুলেছিলাম। অপূর্ব সুন্দরভাবে সোনার গৌরাঙ্গ দর্শন হলো। আর তবে অরিজিনাল যে সোনার গৌরাঙ্গ ছিল সেটা বহু বছর আগে চুরি হয়ে গেছে। আর এখন যে সোনার গৌরাঙ্গ রয়েছে এটা হলো অষ্টধাতুর তৈরি সোনার প্রলেপ করা। তো অপূর্ব সুন্দরভাবে দর্শন করলাম এই সোনার গৌরাঙ্গ বাড়ি। এই হচ্ছে সমাজবাড়ি। সমাজবাড়ির ঠিক পাশেই হলো শিবাসঙ্গন বাড়ি। আর এখানে তীর্থযাত্রীদের জন্যে 10 টাকা করে অনুদান দিতে হয়। এই হলো শিবাস পণ্ডিতের বাসস্থান। শ্রী চৈতন্য মহাপ্রভুর হরিনাম সংকীর্তনের লীলাস্থল হিসাবে এটি বিখ্যাত। এখানে বিখ্যাত একটি ঘটনা, শিবাস পণ্ডিতের সন্তানের মৃত্যুর পরেও তার পরিবার কীর্তন থামায়নি, যা মহাপ্রভুকে সন্তুষ্ট করেছিল। এখানে গর্ভগৃহে গৌর নিত্যানন্দ, পঞ্চতত্ত্ব, রাধারমণ এবং শিবাস পণ্ডিতের বিগ্রহ পূজিত হয়। এখন আমরা চলে এসেছি গোবিন্দবাড়ি। আর এই গোবিন্দবাড়িতে দুপুরবেলা ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। আর আমাদের কুপন কাটা রয়েছে। বসে খেলে পরে 130 টাকা। আর আপনারা যদি ভোগ প্রসাদ নিয়ে যান তাহলে পড়বে 150 টাকা। এই হচ্ছে গোবিন্দবাড়ি। আমরা গোবিন্দবাড়িতে প্রথমে
ভোগ আরতি দর্শন করলাম। এরপর আমরা প্রসাদ গ্রহণ করলাম। প্রসাদের স্বাদ ছিল অতুলনীয়। প্রসাদ গ্রহণ করে আবার টোটোতে উঠে পড়লাম। এরপরে যাচ্ছি আমরা মণিপুর ঘাট সংলগ্ন তিনকড়ি গোস্বামীর সমাধি মন্দির গৌরাঙ্গ বিহার, যেখানে আছে 70 ফুট মহাদেব। চারটের সময় এই তিনকড়ি গোস্বামীর গেট খুললো, যেখানে সমাধি মন্দির রয়েছে এই গৌরাঙ্গ বিহার। আর এখন বর্তমানে কিন্তু ছবি তোলা বারণ রয়েছে, এই মাস দুয়েক হলো ছবি তোলা নিষেধ করে রেখেছে। তো বাইরের থেকে আপনাদেরকে যতটুকু দেখানো যায় আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে তিনকড়ি গোস্বামীর সমাধি মন্দির আর 70 ফুটের শিব, সুন্দর সাজানো ফুলের বাগান, এসে আপনারা কিন্তু ঘুরে দেখতে পারেন। আর মন্দির দর্শনের সময় হলো ঠিক সকাল 8টার থেকে দুপুর 12টা পর্যন্ত, আর বৈকাল 4টের থেকে রাত 9টা পর্যন্ত। এটা এখন এই বর্তমান সময় এখন দেওয়া রয়েছে। তো চলুন যতটুকু আপনাদেরকে দেখানো যায় দেখিয়ে দিচ্ছি। এ পাশে রয়েছে থাকবার ব্যবস্থা, আর এখানে ক্যান্টিন রয়েছে, আর এই হচ্ছে মহাদেব। সূর্যদেবের এখন অস্ত যাবার পালা, আর আমাদেরও এখন প্রায় বাড়ি ফেরার পালা। দেখুন সূর্যাস্তের এই অপরূপ দৃশ্য কত সুন্দর লাগছে। তিনকড়ি গোস্বামী সমাধি মন্দির 70 ফুট মহাদেব দর্শন করে আমরা এবারে চলে এলাম শ্রী চৈতন্য শাশ্বত মঠ, আর এখানে রয়েছে জল মন্দির। তা চলুন প্রথমে জল মন্দিরটা দেখে আসি। এই হচ্ছে জল মন্দিরের প্রবেশদ্বার, আর প্রবেশদ্বারের পাশে কিন্তু রয়েছে এখানে হরিণের খাবার। দাদা, হরিণের খাবার কত করে নিচ্ছ? 10 টাকা 10 রুপিস। 10 টাকা করে। তা শুনে নিলেন আপনারা, 10 টাকা করে এখানে হরিণের খাবার পাওয়া যাচ্ছে। ভিতরে হরিণ রয়েছে, আপনারা নিজে হাতে কিন্তু খাওয়াতে পারবেন। তো চলুন ভিতরে এগিয়ে যাই। এই ঢুকেই কিন্তু ডান দিকে আপনারা পেয়ে যাবেন জল মন্দির, চারিদিকে জল, মাঝখানে একটি সুন্দর গোবিন্দ মন্দির রয়েছে, তার জন্য এটা নাম হচ্ছে জল মন্দির। আর এই সামনে রয়েছে হরিণ। আর এই জল মন্দিরে আপনার প্রচুর মাছ কিন্তু রয়েছে, আপনারা যদি খাবার নিয়ে আসেন তাহলে মাছকে খাওয়াতে পারবেন। এখানে রয়েছে সদাশিব গঙ্গাধরের মন্দির। চলুন আমরা মন্দিরটা দর্শন করে আসি। এই সামনে রয়েছে নন্দী মহারাজ, আর এই হচ্ছে গঙ্গাধর মহাদেব। আর এদিকে রয়েছে হরিণ। সবাই দেখুন নিজের হাতে হরিণকে খাওয়াচ্ছে, প্রচুর এখানে হরিণ রয়েছে। এই হচ্ছে শ্রী চৈতন্য শাশ্বত মঠ। আর যে ঢুকেই এদিকে রয়েছে ডান দিকে অফিস ঘর, আর অফিস ঘরের এখানটা একটু এগিয়ে গিয়ে রয়েছে মেন মন্দির। এখানে খুব সুন্দর কৃষ্ণলীলা করা রয়েছে, আর সামনে রয়েছে নাট মন্দির, আর এখানে রয়েছে মেন মন্দির রাধাকৃষ্ণের মন্দির। এর আগে আপনাদেরকে দেখিয়েছি যারা ট্রেন পথে আসছেন হাওড়া এবং কাটোয়া শাখা থেকে, তারা বিষ্ণু স্টেশনে নামতে পারেন।
নেমে আপনারা টোটো রিজার্ভ করতে পারেন, কিংবা যারা এবং নৈহাটি সেকশন থেকে আসছেন তারা নবদ্বীপ ধামে নেমে টোটো রিজার্ভ করতে পারেন। আর যারা বাই রোডে আসছেন কৃষ্ণনগর হয়ে, ঠিক এদিকে রয়েছে নবদ্বীপ ধাম ব্রিজ, কৃষ্ণনগর হয়ে নবদ্বীপ ধাম ব্রিজ পার হয়ে, আর এখানে আপনার দেখতে পাবেন ডান দিকে রয়েছে ওয়েলকাম টু হেরিটেজ সিটি নবদ্বীপ। আপনারা এই গেট থেকে সোজা এগিয়ে চলে যাবেন। তবে আপনাদেরকে আরও একটি বিষয় বলে দিই, যারা বড় গাড়ি নিয়ে আসছেন, নবদ্বীপ শহর যেহেতু পৌরাণিক শহর, খুব রাস্তাঘাট খুব ছোট ছোট এবং খুব বেশি চওড়া নয়, আপনারা কিন্তু এই বড় গাড়ি নিয়ে সারা নবদ্বীপ ধাম ঘুরতে পারবেন না। তার জন্য কিন্তু আপনাদেরকে টোটো রিজার্ভ করতেই হবে। আপনাদেরকে প্রথমে টোটো রিজার্ভ করে তারপরে আপনাদেরকে সারা নবদ্বীপ ধাম ঘুরে দেখতে হবে। আপনারা চলে যাবেন ঠিক এই বাঁদিকে, আর এদিক থেকে যদি কেউ টোটো রিজার্ভ করতে পারেন, এখানে কিন্তু টোটো দাঁড়িয়ে থাকে, আর মেন গেটের সামনে কিন্তু টোটো থাকে। আচ্ছা, এখান থেকে আপনার সারা নবদ্বীপ ঘাট ঘুরতে কত নিচ্ছেন? আমরা টোটাল নবদ্বীপ এখান থেকে ঘোরাতে 500 টাকা নিই। টোটাল নবদ্বীপ ঘুরিয়ে আবার যেখানে বলবে সেখানে ছেড়ে দেবো। যদি বলে মায়াপুর ঘাটে ছেড়ে দিতে মায়াপুর ঘাটে ছেড়ে দেবো, যদি বলে না আমরা রোডে নামবো তাহলে রোডে ছেড়ে দেবো। আচ্ছা, কিছু কি কম বেশি হয়? একটু কম বেশি হয়তো 20-50 টাকা, থ্যাংক ইউ, 400 টাকা হলেও অনেক সময় চলে যায় আমরা। থ্যাংক ইউ। তাহলে কিন্তু আলটিমেট কিন্তু আপনারা দেখে নিলেন যে আপনারা বিষ্ণু স্টেশন বলুন, নবদ্বীপ ধাম বলুন, কিংবা আপনারা যে নবদ্বীপ ধাম যে প্রবেশদ্বার রয়েছে, যারা বাই রোডে যারা আসছেন এখানে কিন্তু দাঁড়িয়ে থাকছে। ভাড়া কিন্তু আপনার মোটামুটি একই 400 থেকে 500 টাকা। আচ্ছা, এই মেন গেট দিয়ে ঢুকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে রয়েছে ফ্রি পার্কিং। নবদ্বীপ ধাম দর্শন করিবার পূর্বে এখানে গাড়ি পার্কিং করুন। এই গেট থেকে বেরিয়ে কিন্তু বাঁ দিকে চলে যাবেন, আর ওই যে দেখা যাচ্ছেন কেশবজি গৌরীয় মঠ। এই মুহূর্তে আমরা চলে এসেছি নবদ্বীপ ধামের কেশবজি গৌরীয় মঠ। আর এই কেশবজি গৌরীয় মঠে কিন্তু থাকবার এবং খাবারেরও সুব্যবস্থা রয়েছে। এই বৈষ্ণব তীর্থের একটি গুরুত্বপূর্ণ উৎসব দোল উৎসব। আর এই দোল উৎসবে যারা আসছেন এখানে কি থাকবার ব্যবস্থা রয়েছে চলুন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কেশবজি গৌরীয় মঠ। বাঁদিকে রয়েছে মেন মন্দির, আর ডান দিকে রয়েছে থাকবার ব্যবস্থা। এই হচ্ছে এখানকার অফিস ঘর। এখন আমরা যাচ্ছি এখানকার কি থাকবার ব্যবস্থা রয়েছে। তো চলুন আমরা এখন প্রথমে একটা রুম আপনাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, ঢুকেই কিন্তু এখানে অনেকগুলো রুম রয়েছে। এটা হলো গ্রাউন্ড ফ্লোর। এই হচ্ছে 13 নম্বর রুম। তা ঢুকে বললাম একটা রুমে। এখানে পরপর দুটো সিঙ্গেল বেড রয়েছে, দুজনে থাকবার মতো যথেষ্ট বড় সড়ো এখানে কিন্তু রুম রয়েছে। আর এই হচ্ছে এখানকার ওয়াশরুম। এখানে রয়েছে বেসিন, আয়না এবং শাওয়ার সমেত ওয়াশরুম বাথরুম। তবে একটা রুমে যা যা দরকার রুমের মধ্যে কিন্তু সমস্ত কিছু রয়েছে, আপনারা সেখানে থাকতে পারেন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এখানকার রুমগুলো আমি দেখতে পেলাম। তা চলুন এখানকার যে মন্দির রয়েছে কেশবজি গৌরীয় মঠের মন্দির, আমি মন্দির কর্তৃপক্ষ থেকে একটু পারমিশন নিয়ে তারপরে এখানকার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এমনিতে এখানকার ছবি তোলা বারণ রয়েছে। আপনারা কিন্তু ঠিক মন্দিরের পাশেই রয়েছে জুতো কাউন্টার, এখানে জুতো রেখে আপনারা এই মন্দিরে প্রবেশ করে মন্দির দর্শন করতে পারবেন। এই হচ্ছে মন্দিরে উঠবার মেন প্রবেশদ্বার গর্ভগৃহের। এখানে রয়েছে এখানকার মন্দির প্রতিষ্ঠাতা নারায়ণ মহারাজ। আর এখানে রয়েছে শ্রী গৌররাধা বিনোদ বিনোদিনী।
এখানে রয়েছে চৈতন্য মহাপ্রভু এবং রাধাকৃষ্ণের লীলা প্রদর্শনী, একটি খুব সুন্দর মিউজিয়াম। আর এই মিউজিয়ামের এখানে টিকিট হলো 10 টাকা করে ধার্য করা হয়েছে। আপনারা এখানে 10 টাকা করে টিকিট কেটে কিন্তু দর্শন করতে পারেন, আপনাদের ভীষণই ভালো লাগবে। এই মিউজিয়ামটি অপূর্ব সুন্দর লাগবে আপনাদেরকে দেখতে। আর এই মিউজিয়ামের মধ্যে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু যে লীলা করেছিলেন, সেই লীলার সমস্ত কিছু কিন্তু এখানে A to Z আপনারা দেখতে পাবেন। আপনাদের এখানে আসলে ভীষণই ভালো লাগবে। চলুন আপনাদেরকে এক নজরে এই মিউজিয়ামটা দেখিয়ে দিই। তবে আপনারা যখন এই নবদ্বীপ ধামে ঘুরতে আসছেন, এই কেশবজি গৌরীয় মঠ কিন্তু দেখতে আপনারা একদমই ভুল করবেন না। কেননা এই কেশবজি গৌরীয় মঠ না দেখলে আপনাদের কিন্তু ভ্রমণই অসম্পূর্ণ রয়ে যাবে। তো এখানে কিন্তু রয়েছে রাধাকৃষ্ণের ঝুলন লীলা। চলুন এটাও আমরা দর্শন করে নিই। এখানে রয়েছে গিরিগোবর্ধন পূজা এবং পরিক্রমা। এই বৈষ্ণব তীর্থ শ্রী চৈতন্যদেবের জন্মভূমি আজকে আমরা দর্শন করলাম। আর এই দর্শন করতে করতে সবশেষে এসে পৌঁছলাম কেশবজি গৌরীয় মঠ। আর এই কেশবজি গৌরীয় মঠের ভিতরটা আমরা দর্শন করলাম এখানে বিশেষ অনুমতি নিয়ে। আর এখানে যে রুমের ব্যবস্থা রয়েছে সেই রুমটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই কেশবজি গৌরীয় মঠের যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা ফোন করে জেনে নিতে পারেন। এখানে রয়েছে 3 বেলা ভোগ প্রসাদের ব্যবস্থা এবং থাকবার ব্যবস্থা। এই ভোগ প্রসাদের ব্যবস্থার জন্য আপনাদের কি অনুদান দিতে হবে, কিংবা এখানে যে রুম রয়েছে থাকবার জন্য কি অনুদান দিতে হবে, সেটা আপনারা কিন্তু ফোন করে জেনে নিতে পারবেন। এখানকার ফোন নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল, তাহলে ফোন করে জেনে নেবেন। আজকের এই বৈষ্ণব তীর্থের শ্রী চৈতন্যদেবের জন্মভূমির ভিডিওটা কীরকম লাগলো আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত একটি কমেন্ট করে জানাবেন। এটি আমার তরফ থেকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে ঠিক আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা। বাই, টাটা।